এই ভিডিও পৃথিবীর বায়ুমণ্ডল গঠন বিজ্ঞানীদের ধারণাগুলো সম্পূর্ণ ভুল। পার্ট 1। মিশন ট্রুথ ইন্টারন্যাশনালের প্রথম ভিডিওতে পৃথিবীর বায়ুমণ্ডলের গুরুত্ব ও গঠন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। ওই ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর বায়ুমণ্ডল সমস্ত জীবিত সৃষ্টিদেরকে, উদ্ভিদ ও প্রাণী উভয়কে তাদের জীবন ধারণের সব সহায়তা, যেমন খাদ্য, পানীয় ও শ্বাস প্রশ্বাসের পদার্থগুলো সরবরাহ করে। যদি তুমি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, যাতে তুমি বুঝতে পারো কিভাবে এই বায়ুমণ্ডল আমাদেরকে খাদ্য, পানীয় ও শ্বাস প্রশ্বাসের বায়ু সরবরাহ করে। ওই ভিডিওটিতে এই পৃথিবীর বায়ুমণ্ডলের গঠনের বিষয়ে বিজ্ঞানীদের মতবাদগুলোর সম্পর্কেও সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব এই পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের সম্পর্কে বর্তমান বৈজ্ঞানিক মতবাদগুলো যথাযথ কিনা এবং গ্রহণযোগ্য কিনা। থিওরি বা মতবাদ প্রকৃত বিজ্ঞান নয়, যতক্ষণ পর্যন্ত না তা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়। বর্তমানে অনেক গৃহীত থিওরি বা মতবাদ আছে যেগুলো এখনো পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, তবুও সেগুলোকে সত্যিকারের বিজ্ঞান রূপে বিবেচনা করা হয়, যখন প্রকৃতপক্ষে সেগুলোর অধিকাংশই নকল বিজ্ঞান। কিছু বৈজ্ঞানিক ধারণা আছে যেগুলোকে দাবি করা হয় প্রমাণিত বলে, কিন্তু সেগুলোও আসল বিজ্ঞান নয়। থিওরিটিক্যাল বিজ্ঞান সাধারণত প্রমাণিত বিজ্ঞান নয়। থিওরিটিক্যাল বৈজ্ঞানিক ধারণাগুলোর কিছু সত্যিকারের বিজ্ঞান হতে পারে, কিন্তু তাদের অধিকাংশই নকল বিজ্ঞান, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং মিথ্যা বোঝায় ও মিথ্যা জ্ঞান দিয়ে তাদেরকে কানা ও কালা করে তোলে। থিওরি আর কিছুই নয় কিন্তু মানুষের কল্পনাকে ব্যবহার করে মানুষের তৈরি একটা গল্প। মানুষের তৈরি গল্পগুলো 4 ধরনের হয়। সত্যি গল্প, যার কাহিনীগুলো প্রকৃত ঘটনা যা ঘটেছে বা ঘটছে। মিথ্যা গল্প, যার কাহিনীগুলো যা ঘটেছে বা ঘটছে এমন কোনো প্রকৃত ঘটনা নয়। মেশানো গল্প, যার কাহিনীগুলো সত্য ও মিথ্যা গল্পের একটা মিশ্রণ। ছায়া গল্প, যার কাহিনীগুলো পুরোপুরি সত্যি বা মিথ্যা নয়, কিন্তু সত্য গল্পের উদাহরণ। এসো এখন আমরা দেখি যে এই পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের বর্তমান থিওরিগুলো কি ধরনের গল্প। পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের 2টি থিওরি পুরো মানবজাতিকে শেখানো হচ্ছে। একটি হচ্ছে টিসি চেম্বারলেনের গল্প এবং অন্যটি হচ্ছে আধুনিক বিজ্ঞানের গল্প। টিসি চেম্বারলেনের গল্প। টিসি চেম্বারলেন এই পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের গল্প 1905 সালের দিকে তৈরি করে। এই গল্প তার অন্য একটা গল্প
প্ল্যানেটেসিমাল থিওরির অংশ ছিল। টিসি চেম্বারলিনের মূল গল্পটা হল সোলার নেবুলার মধ্যে অবস্থিত ছোট ছোট বস্তু, যাকে বিজ্ঞানীরা প্ল্যানেটেসিমাল বলে, সেগুলো একত্রিত হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। এসো এখন আমরা প্রথমে দেখি টিসি চেম্বারলিনের সংক্ষিপ্ত জীবনী। থমাস ক্রাউডার চেম্বারলিন 1843 সালের 25শে সেপ্টেম্বর আমেরিকার ইলিনয়েস রাজ্যের মাট্টনে জন্মগ্রহণ করেন। 1866 সালে বেলয়েট কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। 1868-1869 সালে চেম্বারলিন মিশিগান ইউনিভার্সিটিতে 1 বছর ছিলেন জিওলজি সহ গ্র্যাজুয়েট কোর্স করার জন্য। তারপর 1869 থেকে 1873 সাল পর্যন্ত উইসকনসিনে হোয়াইট ওয়াটার নর্মাল স্কুলে প্রাকৃতিক বিজ্ঞানের প্রফেসর ছিলেন। 1873 সালে তিনি বেলয়েট ফ্যাকাল্টিতে যোগ দেন, যেখানে তিনি জিওলজি, জুওলজি ও বোটানির প্রফেসর ছিলেন। 1887 থেকে 1892 পর্যন্ত উইসকনসিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন। 1892 সালে চেম্বারলিন শিকাগো ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্ট অর্গানাইজ করার অফার গ্রহণ করেন। সেখানে 1918 সাল পর্যন্ত প্রফেসর ছিলেন। 1898 থেকে 1914 সাল পর্যন্ত শিকাগো একাডেমি অফ সায়েন্সেসের প্রেসিডেন্ট ছিলেন। 1905 সালে চেম্বারলিন ও ফরেস্ট রে মোল্টন সৌরজগৎ গঠনের একটি থিওরি তৈরি করেন, যা লাপ্লেসের নেবুলার হাইপোথেসিসকে চ্যালেঞ্জ করে। তাদের থিওরি চেম্বারলিন মোল্টন প্ল্যানেটেসিমাল হাইপোথেসিস প্রায় 25 বছর ধরে সমর্থন পায়, কিন্তু 1930 সালের দিকে জনপ্রিয়তা হারায়। 1940 সালের দিকে এই থিওরি বাতিল করা হয়, যখন বিজ্ঞানীরা মনে করে যে বৃহস্পতি গ্রহের অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু এই থিওরির একটা অংশ, যেটা হলো ছোট মহাজাগতিক বস্তু প্ল্যানেটেসিমাল, ক্রমশ একত্রিত হয়ে গ্রহগুলো তৈরি হয়েছে। এই ধারণা এখনো পর্যন্ত সমাদৃত হয়ে আসছে। চেম্বারলিন তার কর্মজগতে মৃত্যু পর্যন্ত সক্রিয় ছিলেন। 1928 সালের 15 নভেম্বর শিকাগোতে তার মৃত্যু হয়। এই সংক্ষিপ্ত জীবনী থেকে এটা পরিষ্কার যে চেম্বারলিনের সৌরজগৎ তৈরির প্ল্যানেটেসিমাল থিওরি আধুনিক বিজ্ঞান বাতিল করে। কিন্তু এই থিওরির একটা অংশ, প্ল্যানেটেসিমালগুলো একত্রিত হয়ে গ্রহগুলো সৃষ্টি হয়েছে, এই ধারণা আধুনিক বিজ্ঞান এখনো মেনে চলে। তার মানে আধুনিক বিজ্ঞান এখনো বিশ্বাস করে যে সৌরজগতের গ্রহগুলো সৃষ্টি হয়েছে প্ল্যানেটেসিমালগুলো একত্রে জড়ো হয়ে।
সে যাই হোক, চেম্বারলেন তার থিওরিতে বলেছিল যখন প্ল্যানেটেসিমালগুলো জড়ো হয়ে যথেষ্ট বড় প্রাথমিক পৃথিবী তৈরি করে তখন সেই পৃথিবীর মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি উৎপন্ন হয়, যা সোলার নেবুলার মধ্যে চারিদিকের গ্যাসগুলোকে আকর্ষণ করে পৃথিবীর প্রাথমিক বা বহিরাগত উৎসজাত বায়ুমণ্ডল তৈরি করে। চেম্বারলেন আরও বলেছিল যখন আরও বিপুল পরিমাণে প্ল্যানেটেসিমালগুলো জড়ো হয় তখন পৃথিবী বিশাল আকারের হয় ও তার ভিতরটা অত্যধিক গরম হয়ে যায় এবং আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটায় ও আগ্নেয়গিরির গ্যাস নির্গত হয়, যা পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ উৎস এবং বহিরাগত উৎসের গ্যাসের সঙ্গে মিশে পৃথিবীর বর্তমান বায়ুমণ্ডল তৈরি করে। এসো এখন আমরা দেখি চেম্বারলেনের এই গল্প বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কিনা। এসো আমরা এই পৃথিবীর বায়ুমণ্ডল তৈরির চেম্বারলেনের গল্প যাচাই করতে যাই। চেম্বারলেনের গল্প যাচাই। চেম্বারলেনের গল্প যাচাই করার জন্য আমরা তিনটি ফ্যাক্টর বিশ্লেষণ করব এবং ওই তিনটি ফ্যাক্টর হল গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ ফ্যাক্টর, ভলক্যানো বা আগ্নেয়গিরি ফ্যাক্টর, অক্সিজেন নাইট্রোজেন ফ্যাক্টর। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ ফ্যাক্টর। প্রথমে আমরা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ ফ্যাক্টর যাচাই করে দেখব। এসো আমরা চেম্বারলেনের বহিরাগত উৎসজাত পৃথিবীর বায়ুমণ্ডল গঠনের গল্পটা পরখ করে দেখি। চেম্বারলেন দাবি করে যে সোলার নেবুলার ভিতরে গ্যাস ছিল এবং যথেষ্ট বড় প্রাথমিক পৃথিবীর যথেষ্ট গ্র্যাভিটি উৎপন্ন হয়, যা ওই পৃথিবীর চারিদিকের নেবুলাস্থিত গ্যাসগুলোকে আকর্ষণ করে ও পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল গঠন করে। এখন একটা স্বাভাবিক বৈজ্ঞানিক প্রশ্ন আমাদের সবার সামনে আসছে যে সেই সময় যে সোলার নেবুলার দাবি করা হচ্ছে তার মধ্যে কি গ্যাস বা গ্যাসগুলো উপস্থিত ছিল। আধুনিক বিজ্ঞান বলছে সোলার নেবুলার ওই গ্যাসগুলো ছিল হাইড্রোজেন ও হিলিয়াম, কেননা আধুনিক বিজ্ঞানীরা বুঝেছে যে বর্তমান সূর্যে প্রধানত হাইড্রোজেন আছে এবং ওই হাইড্রোজেন অক্সিজেন ছাড়া জ্বলছে ও হিলিয়াম গ্যাস তৈরি করছে। সুতরাং দাবি করা সোলার নেবুলার ভিতরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল। যদি আমরা ধরেই নিই যে ওই দাবি করা সোলার নেবুলার ভিতরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল, তাহলে পরের প্রশ্ন ওঠে যে চেম্বারলেনের দাবি অনুযায়ী নেবুলার ওই গ্যাসগুলো কি পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল তৈরি করেছিল? এই কেসটি যাচাই করার জন্য এসো আমরা দেখি বৈজ্ঞানিক বাস্তবতা ও প্রকৃত ঘটনা কি। এটা দাবি করা হয়েছে যে প্ল্যানেটেসিমালগুলো একত্রে জড়ো হয়েছিল ও প্রাথমিক পর্যায়ের পৃথিবী গ্রহ সৃষ্টি করেছিল, যেটা কোনো এক সময় যথেষ্ট বড় হলে পর্যাপ্ত গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ উৎপন্ন করে সোলার নেবুলার গ্যাসগুলোকে আকর্ষণ করে। যখন দাবি করা হয় যে প্রাথমিক পর্যায়ের পৃথিবী গ্রহ
হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে আকর্ষণ করেছিল, তখনই আর একটা বৈজ্ঞানিক প্রশ্ন আবার খেলে ওঠে যে এই প্রাথমিক পর্যায়ের পৃথিবী গ্রহের কি আদৌ পর্যাপ্ত গ্র্যাভিটি যা দাবি করা হয় তা ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে আকর্ষণ করতে ও পৃথিবীর পৃষ্ঠে ধরে রাখতে? এখনো পর্যন্ত বিজ্ঞানীদের একটা সার্বজনীন বিশ্বাস রয়েছে যে পৃথিবীর গ্র্যাভিটি বায়ুমণ্ডলকে আকর্ষণ করে পৃথিবী পৃষ্ঠে ধরে রেখেছে। কিন্তু বর্তমান পৃথিবী কি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসকে আকর্ষণ করে ও পৃথিবী পৃষ্ঠে ধরে রাখে? এখন বিজ্ঞানীরা একমত যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসকে আকর্ষণ করে পৃথিবী পৃষ্ঠে ধরে রাখার জন্য বর্তমান পৃথিবীর যথেষ্ট গ্র্যাভিটি নেই। হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস বেলুনের একটা সাধারণ পরীক্ষা পৃথিবীর বর্তমান ক্ষমতা ও হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস বেলুনকে পৃথিবী পৃষ্ঠে ধরে রাখার অক্ষমতার সত্য প্রমাণ করে। ওই গ্যাস বেলুন পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে চলে যায় এবং পরিশেষে ফেটে যায় ও হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস স্পেসে বা শূন্যে বেড়াতে চলে যায়। এখন বাস্তবতা ও সত্যি সামনে এলো। বর্তমান পৃথিবীটা চেম্বারলেনের দাবি করা প্রাথমিক পর্যায়ের পৃথিবী গ্রহের থেকে অনেক বড়। সুতরাং বর্তমান মাধ্যাকর্ষণ ধারণা ও সূত্র অনুযায়ী পূর্বের প্রাথমিক পৃথিবী গ্রহের বর্তমান পৃথিবী থেকে অনেক কম ভর ছিল, সেজন্যে গ্র্যাভিটি ক্ষমতাও অনেক কম ছিল। যেহেতু বর্তমান পৃথিবী হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসকে আকর্ষণ করে পৃথিবী পৃষ্ঠে ধরে রাখতে পারে না, সেহেতু প্রাথমিক পর্যায়ের অনেক ছোট পৃথিবী গ্রহের পক্ষে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসকে আকর্ষণ ও ধরে রেখে কোনো সময়ই পৃথিবীর কোনো বায়ুমণ্ডল তৈরি করার কোনো উপায়ই নেই। সুতরাং এটা বৈজ্ঞানিকভাবে সাক্ষ্যযুক্ত ও প্রমাণিত সত্য যে বহিরাগত উৎস থেকে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরির চেম্বারলেনের ধারণা ও গল্প চূড়ান্তভাবে ভুল ও মিথ্যা। সে কারণে চেম্বারলেনের এই গল্প একটা ফেক গল্প। ভলক্যানো বা আগ্নেয়গিরি ও অক্সিজেন নাইট্রোজেন ফ্যাক্টর পরবর্তী পার্ট 2 ভিডিওতে বিশ্লেষণ করা হবে। আমরা যে প্রকৃতির মধ্যে সবাই আছি তার বাস্তব রূপ ও সত্যের বিষয়ে আরো বেশি মানুষকে অবগত ও সচেতন করার জন্য যার কাছে সম্ভব এই ভিডিও ও পরবর্তী ভিডিওগুলো শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলোর জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করো। মিশন ট্রুথ ইন্টারন্যাশনালের ওয়েবসাইট দেখুন www.missiontruthinterntional.org।